প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এখন আবার একটি নতুন দায়িত্ব রয়েছেন তিনি, সেটা হলো বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি রয়েছে সেটির উনি একজন সম্মানিত সদস্য। আরও রয়েছেন আলফাজ আনাম, সহযোগী সম্পাদক, দৈনিক আমার দেশ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। আসলে প্রতীক পাওয়ার পর, বিশেষ করে স্বতন্ত্র যারা ছিল তারা প্রতীক পাওয়ার পর গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু নির্বাচন প্রচার শুরু হয়েছে। আজ সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, আর বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিক রহমান ঢাকা 15 নির্বাচনী এলাকা থেকে প্রচার শুরু করেছেন, সেটা তার নিজের নির্বাচনী এলাকা। আর 3000 মাজার ও জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অ্যাডভোকেট কামরুল, ঠিক আছে, নির্বাচন প্রচার শুরু এটাই স্বাভাবিক, কিন্তু গত কয়েকদিন ধরেই নানান জায়গায় আমরা কিছুটা সহিংসতার খবর পাচ্ছি। সংঘর্ষ হচ্ছে, মারধর হচ্ছে, ভয়ভীতির ঘটনা ঘটছে, এবং এটা অনেকটা অভিযোগ আসছে আপনার দলের কর্মীদের বিরুদ্ধে। আপনার কাছে আমার প্রশ্ন, বিএনপি কি নিশ্চিত করতে পারবে যে তাদের কর্মীরা কোথাও সহিংসতায় জড়াচ্ছে না বা জড়াবে না? কি বলবেন? দেখেন, এই সাবকন্টিনেন্টের নির্বাচনগুলিতে এই ধরনের কিছু সহিংসতা হয় যার পার্সেন্টেজ খুব কম। তবে আমাদের দল থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা প্রয়োজনীয় দরকার সেই কাজগুলি নেতাকর্মীরা করবেন, এই ধরনের নির্দেশনা এবং রয়েছে, কঠিনভাবেই রয়েছে। তারপরও কিছু কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলছেন, আকস্মিক ঘটনা ঘটছে। তার কিছু কিছু ঘটনা আবার একটি রাজনৈতিক দল প্রচারণার আগেই ওনাদের কর্মীদের দিয়ে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে বিকাশ নাম্বার নেওয়া, ভোটার আইডি নেওয়া, তাদেরকে আর্থিক প্রলোভন দেওয়া, সেই সব কাজ করছেন। সেই সব ক্ষেত্রে কিছু ঘটনা আমাদের নেতাকর্মীরা গিয়ে সেখানে বলেছেন যে নির্বাচন কমিশনের বিধিমালা অনুসরণ করে আপনাদের প্রচারণা করা উচিত। এই ধরনের অর্থের লোভ লালসা দিয়ে বিকাশ নম্বর নিয়ে অথবা ভোটার আইডি নিয়ে আপনারা ভোট প্রভাবিত করার চেষ্টা করছেন, এটা করবেন না। সেক্ষেত্রে হয়তো বাকবিতণ্ড হচ্ছে, কিন্তু মেজর কিছু হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না এত বড় একটা নির্বাচনে। সীতাকুণ্ডে কিন্তু একটা ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা আমি বললাম যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, তার পার্সেন্টেজ খুব কম। 300 আসনে নির্বাচন হচ্ছে, সেখানে যদি 10টি আসনে এই ধরনের কোনো ঘটনা হয়, ধরেই নিতে হবে যে কোনো ঘটনাই ঘটছে না। কিন্তু ছোট ছোট ঘটনা যখন ছাড় পেয়ে যায় তখন কিন্তু বড় ঘটনা ঘটে না, আমি আগেই বলেছি যে এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা। আমাদের দল থেকে একদম স্ট্রংলি নির্দেশনা দেওয়া রয়েছে যে প্রতিটি আসনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলি নেতাকর্মীরা দায়িত্বশীল অবস্থান থেকে করবেন এবং দায়িত্ব নিয়ে করবেন। তারপর কিছু ঘটনা ঘটছে, আমি অস্বীকার করছি না, তাও খুব বিচ্ছিন্ন, পার্সেন্টেজ খুব কম, আমি সেটাই বলছি। আলফাজ আনাম, অ্যাডভোকেট কামরুল বলছেন বিচ্ছিন্ন ঘটনা, আসলে কি বিচ্ছিন্ন ঘটনা? আনুষ্ঠানিকভাবে প্রচারণা তো কেবল আজকে শুরু হলো। এর আগেই গতকাল কিন্তু 2-1 জায়গায় ঢাকায় এবং ঢাকার বাইরেও, আজকে সকালেও নাটোরে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে। এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা মাঠ পর্যায়ে নির্দেশনা খুবই জরুরি। সেটা হচ্ছে যে তার অপোনেন্ট পার্টি যদি এই ধরনের কাজ, উনি যে অভিযোগগুলো করছেন সেগুলো নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আকারে আনা দরকার। আইন নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক হবে না। আপনি প্রতিদ্বন্দ্বিতা, এটা বাংলাদেশে এবার সবচেয়ে ভালো দিক হচ্ছে, যারা বলছিল যে এই ফ্যাসিস্টরা ছাড়া নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না, নির্বাচন কিন্তু চমৎকার একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন, যে দেশের মানুষ নির্বাচনের ভিতরে ঢুকে গেছে। এবং এই যে আপনি সহিংসতার কথা বলতেছেন, এগুলো দুটো দিক আছে, এগুলো হওয়া উচিত না, হতে দেওয়া যাবে না। আবার এটাও প্রমাণ করে যে প্রার্থীদের মধ্যে প্রবল একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কিন্তু এখানে কিন্তু একটা আমরা লক্ষ্য করছি, অলরেডি পেশি শক্তির প্রদর্শন কিন্তু শুরু হয়েছে। ফলে সাধারণ ভোটারদের মধ্যে আবার সেই পুরনো ভয়, কেন্দ্রে গেলে ঝামেলা হবে, এই আশঙ্কা তৈরি হতে পারে। কোন দলকে ভোট দেবেন সেটি প্রকাশ্যে বলতেও অনেকে ভয় পাচ্ছেন। এই ভয় দূর করার দায়িত্ব কি কেবল রাষ্ট্রের নাকি রাজনৈতিক দলগুলোর? না, এটা রাষ্ট্রের না, এটা মানে 3টে পক্ষ রয়েছে। একটা হচ্ছে ইলেকশন কমিশন,
আর ইলেকশন কমিশনের ক্লায়েন্ট হচ্ছে পলিটিক্যাল পার্টি, নিঃসন্দেহে অর্থাৎ পলিটিক্যাল পার্টি, ইলেকশন কমিশন এবং স্টেট মেশিনারি, চারটা পক্ষেরই দায়িত্ব রয়েছে। তো সেই দিক দিয়ে আপনি যদি বেশি দায়িত্বের কথা বলেন তাহলে রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব রয়েছে। জি। আর না, আরো এখানে কিন্তু আরেকটা কারণে রয়েছে, সেটি হলো যে যারা এখন সরকার চালাচ্ছেন এরা কোনো রাজনৈতিক দলের মেম্বার নয়, আর ভবিষ্যতে এরাও কোনো নির্বাচনে সামনে তারা ক্ষমতায় আসবেন না, একটু আলাদা অন্য যে কোনো না, পরিবেশ। এটা ঠিক আছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অপরাধীদের গ্রেপ্তার করা এগুলো তো আর পলিটিক্যাল পার্টি করবে না, এগুলো তো রাষ্ট্রই করবে। বা অস্ত্রের ব্যবহার যদি হয়ে থাকে বা কোনো সুযোগ সন্ধানীরা যদি অস্ত্র ব্যবহার করে, তো সেগুলো তো আর রাজনৈতিক দল করবে না। এবং রাজনৈতিক দলের মধ্যেও যদি অপরাধী থাকে তাদেরকেও গ্রেপ্তার করার দায়িত্ব ল এনফোর্সিং এজেন্সি অর্থাৎ রাষ্ট্রের। আর রাজনৈতিক দলগুলোর দায়িত্ব তার কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা এবং বিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণার মধ্যে থাকা, যাতে তারা আইন নিজের হাতে তুলে না নেয়, সহিংসতা সৃষ্টি না করে এবং অন্যের অধিকারে বাধা প্রদান না করে। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে গতকাল থেকে এরকম 2-3টা ঘটনা আসছে। সেক্ষেত্রে উনি ভাই যেটা বললেন যে তারা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন, সে গুড, এই মুভ তো দরকার এবং এইটা আরো ভালোভাবে দিতে হবে। নির্বাচন কিন্তু কমিশনের ভূমিকাকে আপনি না, মানে নির্বাচনের কিভাবে ভূমিকা মূল্যায়ন মোটেই করবেন? আশাবাঞ্জক নয়। নির্বাচন কমিশন এ পর্যন্ত যা করেছে, জি, যে শক্ত ভূমিকা রাখা উচিত বিশেষ ছিল, করে সেটা বাছাই পর্বে দুর্বলতা লক্ষ্য রাইট, করা গেছে। ঋণ খেলাপি প্রশ্ন, দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন, অন্যান্য বিষয়ে জি। নির্বাচন আমার ধারণা যে নির্বাচন কমিশন নিয়ে সামনে আরো বড় আকারের অভিযোগ আসবে জি। যদি শক্ত ভূমিকা না নিতে পারে। জি, অ্যাডভোকেট কামরুল, যদি নির্বাচনের দিন সহিংসতা বাড়ে, আপনারা কি নির্বাচন স্থগিতের দাবি তুলবেন নাকি নির্বাচন চালিয়ে দেখেন, যাবেন? নির্বাচনের দিন সহিংসতা বাড়বে, এটা তো একটা আনপ্রেডিক্টেবল কথাবার্তা হবে, এটা কি আশঙ্কা হবে? তৈরি হচ্ছে। আশঙ্কা তৈরি জি। হচ্ছে, এটা প্রতিটা নির্বাচনে বাংলাদেশে এই ধরনের আশঙ্কা তৈরি হয়। এন্ড অফ দ্য ডে দেখা যায় শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে এবং পার্সেন্টেজ খুব 3-4% বা 5% জি, জি। আসনে গন্ডগোল হয়। তো আমার বিশ্বাস যে এই নির্বাচন কমিশন, আলফাজ ভাই যেটা বলেছেন সেটার সাথে আমার আংশিক দ্বিমত রয়েছে। সেটা জি। হলো নির্বাচন কমিশন আন্তরিকভাবেই চাচ্ছেন যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর আমাদের আসার জায়গা কোনটা, সেটা হলো নির্বাচন কমিশন বলেন, সরকার বলেন, এটা কোনো দলীয় সরকার না, জি, কোনো দলীয় নির্বাচন কমিশন নয়। সুতরাং কোনো স্পেসিফিক কোনো দলের প্রতি তাদের ফ্যাসিনেশনও নাই। তো সুতরাং আমরা আশা করতে পারি যে তারা একটা নিরপেক্ষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন করার জন্য কাজ করবে। তা আমরা নির্বাচনের দিন কী পরিবেশ হবে, সেই পরিবেশে আমরা কি স্ট্যান্ড নেব, সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। জি। তবে আমার আশাবাদী যে উৎসবমুখর পরিবেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে। আরেকটা বিষয় আপনি জানেন যে আসলে 5ই অগাস্টের পর বাংলাদেশে অনেক কিছু পাল্টে গেছে, পুরনো হিসাব নিকাশ মিলছে না। সেটা ভোটারদের হিসাব বলুন, পরিবেশের হিসাব বলুন, মানসিকতার হিসাব বলুন। আপনি কি মনে করেন যে এখন কি সেই পরিবেশ রয়েছে যে সহিংসতা করে ভোটে জেতা সম্ভব হবে? না, আমি এটা মনে করছি না। সহিংসতা করে ভোটে একতরফা নির্বাচন হলে জেতা সম্ভব, কিন্তু এই উৎসবমুখর পরিবেশে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সহিংসতা করে নির্বাচনে বিজয়ী হওয়ার বৈতরণী পার হওয়া যাবে না, এটা আমার বিশ্বাস। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, সরকার বলেন, নির্বাচন কমিশন বলেন এবং রাজনৈতিক দলগুলি বলেন, আমি মনে করি সবাই সচেষ্ট রয়েছে এ ব্যাপারে। একটা ব্যাপারে ঐক্যমত রয়েছে যে আমরা সন্ত্রাস করব না, সন্ত্রাসকে প্রশ্রয় দেব না, ভোট চুরি করব না। তারপরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটবে, আমি মনে করি এইগুলো আমাদের রাজনৈতিক দলগুলি দায়ী না, কারণ পতিত সরকারের সবাই তো আর পালিয়ে যায় না ভারতে, তাদের সমর্থকরা রয়েছে, তাদেরও তো বিভিন্ন উস্কানি থাকবে, বিভিন্ন তৃতীয় পক্ষ হিসেবে সুযোগ গ্রহণ করার চেষ্টা করবে। সুতরাং সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে কিন্তু হবে। অনেকে বলছেন কি জানেন, সেটি হলো যে আপনাদের দলে আওয়ামী লীগের বা ছাত্রলীগের অল্প বিস্তর যারা করতেন, এদের অনেক লোক ঢুকে পড়েছে, যারা এমন কিছু ঘটনা জড়িয়েছে যেটা আসলে ঠিক নয়, সহিংসতা জড়িয়েছে, কিন্তু দুর্নামটা হয়ে যাচ্ছে আপনাদের। এটা কিন্তু হচ্ছে কয়েক জায়গায়। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আমি নির্দিষ্ট করে বলতে পারতাম, না বলি, কারণ সেখানে আপনাদের এমপি প্রার্থী রয়েছেন, দায়টা অনেকটা তার উপরে চলে যেতে পারে, আমি এখানে এড়িয়ে যাচ্ছি, কিন্তু হচ্ছে। কিন্তু না হচ্ছে, আমরা অস্বীকার করছি না, হচ্ছে, কিন্তু এটা খুব প্রান্তিক পর্যায়ে ঘটছে, একদম তৃণমূল পর্যায়ে, ওয়ার্ডের তৃণমূলে ঘটনা ঘটুক, ঘটনা তো একই না। আমার কথা হলো ওয়ার্ড পর্যায়ে বা গ্রাম পর্যায়ে একটা ছেলে হয়তো বা বিগত ফ্যাসিস্ট সরকারের সমর্থক ছিল, এখন আবার বন্ধুদের নিয়ে বা বন্ধু বান্ধব এলাকার যেটা হয় আর কি, কমিউনিটি তো থাকেই, তো ওই ধরনের কিছু ঘটনা ঘটছে। এটার জন্য আমরা সচেষ্ট আছি, আমাদের দলও সতর্ক রয়েছে, আমরা চেষ্টা করছি যত মিনিমাইজ করা যায়, যত কমিয়ে আনা যায় আর কি। এ ব্যাপারে আমাদের একদম কঠোর নির্দেশনা রয়েছে। আলবাসান, আমরা জানি যে যে দল হেরে যাওয়ার আশঙ্কা করে তারাই সহিংসতা জড়িয়ে যায়, রাষ্ট্রবিজ্ঞানীরাও বলেন।
প্রতিদ্বন্দ্বীদের প্রচারে বাধা দেয় ভোট দিতে, জোর করে ভোট আদায় করতে চায় কেন্দ্র দখল করতে। রাজনৈতিক লাভের জন্য সহিংসতা কি এখনো বাংলাদেশের নির্বাচনে বাস্তবতার অংশ হয়ে থাকা কি সম্ভব এই মুহূর্তে? না, আমার মনে হয় যে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে। এইটা কিছু কিছু সহিংসতা হচ্ছে বা এটা হবেই না এটাও বলা যায় না, কিছু কিছু ঘটনা তো ঘটবে, কিন্তু বড় স্কেলে যদি এটা ঘটাতে চায় বা এই ধরনের যদি কোনো রাজনৈতিক দলের এই ধরনের পরিকল্পনা থাকে যে আমরা ধরেন ভোটারদেরকে আসতে দেব না বা একটা ম্যানিপুলেট করা যে আমি যদি বেশি ভোটার আসে তাহলে আমি হেরে যাবো, এরকম কেন সহিংসতা করে, মানে ভোটার উপস্থিতিতে যাতে এই ধরনের ঘটনা যদি কোনোভাবে ঘটানোর চেষ্টা করে। আপনি যদি সহিংসতার অর্থ কি দুটা, একটা হলো আপনি ব্যালট পেপার দখল করে সিল মারা, এটা এইবার এটা খুব কঠিন হবে এবং এটা করলে এখানেই নির্বাচন, আমি যেটা বলছি যে নির্বাচন কমিশনের আসল চ্যালেঞ্জটা হবে ওখানে, কারণ নির্বাচন কমিশন আগেই বলে দিচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটে এবং অল্প কিছু কেন্দ্রে ঘটলেও তারা নির্বাচন বাতিল করবে, টোটাল আসনে নির্বাচন বাতিল করবে। এটা তারা করতে পারে কিনা, ওই মেরুদণ্ড তাদের আছে কিনা, এটা তার আগেই বোঝা যাবে, সামনের দিনগুলো প্রচারের মধ্যেই তার এটা আমরা বুঝতে পারবো সে সেটা সক্ষম কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরেকটা হচ্ছে যে ভোটার উপস্থিতি কমানো, কারণ যাতে একটা কম ভোটার মধ্যে ম্যানিপুলেশনের দুটোই ক্ষেত্র, যদি আপনি ওই 2008-এর বা 13, 14, 18-র ইঞ্জিনিয়ারিং না করেন, মানে মাস পিপলের ভোটিং রেশিওটা কমে নিয়ে আসা। এবার এটার বিপজ্জনক দিক হলো যদি কোনো একটা এলাকায় কোনো একটা কেন্দ্রে বেশি সংখ্যক লোক ভোট দিতে না পারে তাহলে কিন্তু প্রবল বিক্ষোভ হবে এবং যারাই এটা করবে, যে দলে করবে, তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এই বিক্ষোভ কিন্তু ছড়িয়ে পড়বে। কারণ হলো আপনাকে মনে রাখতে হবে যে এই যে গণ অভ্যুত্থান ঘটেছে তার একটা মৌলিক এবং প্রাইম দাবি যে আমরা ভোট দিতে পারি নাই। ফলে সাধারণভাবে এখন পর্যন্ত যেগুলো জরিপ আসছে, প্রকাশ্যে জরিপ, আবার বিভিন্ন সংস্থার ইন্টারনাল যে জরিপ, যতটুকু আমি জানি ভোটার টার্নআউট অনেক বেশি হবে। এখন আপনি যদি এই সহিংসতা তৈরি করে কেন্দ্রের সামনে গোলমাল করে ভোটারদেরকে ভোটদানে বাধা সৃষ্টি করে কোনো রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলেই করুক, সেখানে তারা বিক্ষোভের মুখোমুখি হতে হবে এবং পলিটিক্যালি এটা হবে একটা বিরাট ক্ষতির বিষয়। এবং বাংলাদেশ আরেকটা ভোটকে কেন্দ্র করে বড় ধরনের আপনার বিক্ষোভের মুখোমুখি পড়তে পারে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো কিন্তু এখন থেকেই শুধু প্রচারণা না, ইলেকশনে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসতে পারে সেই জন্য রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখতে হবে এবং তাদেরকে এই কনসেনসাসে আসতে হবে যে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনটাই আমাদের প্রধান লক্ষ্য। নাহলে গণতান্ত্রিক যে উত্তরণ, যে ট্রানজিশনটা আমরা আশা করতেছি, সেটাই ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অ্যাডভোকেট কামরুল, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। আপনার দলের প্রার্থী বেশি ছিল এবং স্বাভাবিক, প্রথমত অনিন্দ্র নির্বাচন হয় না, আর আপনাদের এক আসনে 3-4 জন করে যোগ্য প্রার্থী রয়েছেন, এটা একটা সংকট তৈরি হয়েছিল এবং যার সংকটের কিছুটা প্রতিফলনও ঘটেছে। 117 জন বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন, সেখান থেকে কমে এখন 79 জন হয়েছেন এবং কোনো কোনো আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। সবচেয়ে যেটা লক্ষণীয় বিষয় সেটি হলো আপনাদের যারা শরিক ছিলেন তাদের সব আসনে সম্ভবত একটি আসন ছাড়া আর সব আসনে কিন্তু বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং সক্রিয়ভাবে রয়েছে। এখন এই যে বিদ্রোহী প্রার্থী এত বেশি হয়ে থাকার মূল একটা সংকট হলো আপনাদের যে নিজস্ব ভোট রয়েছে প্রত্যেকটা আসনে, সেগুলো ভাগ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। সব মিলিয়ে কি বলবেন? না, আমি ওই বিষয়ে একটা বিএনপি একটা বড় দল, আপনি বলেছেন সবাই অ্যাডমিটেড, আর সেখানে প্রতিটি আসনে আমাদের একাধিক প্রার্থী ছিল, অনেক আসনে 10 জন প্রার্থী ছিল, 10 জন প্রার্থী যোগ্য এবং বিভিন্ন আসনে অ্যাভারেজ যদি আমি 5 জন করে ধরি 5 জন প্রার্থী যোগ্য। রাজনৈতিক বিভিন্ন ইকুয়েশনের কারণে, স্থিতিশীলতার কারণে বা কৌশলগত কারণে জোটকে আমাদের বিভিন্ন আসন ছেড়ে দিতে হচ্ছে, সেখানে অনেক দলের যোগ্য প্রার্থী বাদ পড়েছে, এটা সত্যি। কিন্তু একজন রাজনৈতিক কর্মীর প্রথম কমিটমেন্ট থাকতে হবে, দলের প্রতি আস্থা থাকতে হবে, দলের নির্দেশনা মানতে হবে। সুতরাং যারা এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, আমি মনে করি প্রথমেই তারা দলের এই যে অবিডিয়েন্সি, আনুগত্য তারা প্রকাশ করতে পারেননি। দলের আনুগত্যের প্রতি তাদের সমর্থন দেওয়া উচিত ছিল। সে কারণে অনেকেই দলের সিদ্ধান্তকে না মেনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আমি দেখেন যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, আমি হলফ করে বলতে পারি
তারা স্বতন্ত্র প্রার্থী ঠিক আছে, তাদের মধ্যে কিন্তু স্বতন্ত্র ইমেজ সৃষ্টি হয় নাই, বাংলাদেশে সেই ধরনের স্বতন্ত্র ইমেজ নাই। আর সেকেন্ড থিং, এই যে প্রার্থী হওয়ার যোগ্যতা, এটা কিন্তু দল তাকে দিয়েছে, দল করতে বলেই তার এতদিনে তার যোগ্যতা প্রমাণ করতে পেরেছে। এখন দলের সিদ্ধান্ত না মেনে তারা প্রার্থী হয়েছে, এবং অনেক আমাদের জোটের অনেক প্রার্থীদের আসনে অনেক দলের প্রার্থী হয়েছে, তাদেরকে আমরা ইতিমধ্যে বহিষ্কার করেছি, সবার আগে জি, জি। বহিষ্কার করেছি। এবং সারা বাংলাদেশের যে আসনগুলিতে আমাদের জোটের প্রার্থীরা রয়েছে, সেই আসনগুলিতে আমাদের নির্বাচন কমিশনের আমাদের যারা নির্বাচন পরিচালনা কমিটিতে আছে এবং আমাদের দল, তাদের প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে এই আসনগুলিতে, যাতে আমাদের এই প্রার্থীরা বিজয়ী হয়ে আসতে পারে। এবং আমার বিশ্বাস তারা বহিষ্কার হওয়ার পরে খুব নিজস্ব কিছু লোক ছাড়া দলের বাইরে কিন্তু আসা আপনি নিজে একজন রাজনীতিবিদ, এবং শুধু রাজনীতিবিদ নয়, আপনি একদম স্টুডেন্ট পলিটিক্স থেকে উঠে আসা মানুষ, অনেক দিন ধরে এটার সঙ্গে জড়িত। আপনি নিশ্চয়ই জানেন যারা এলাকায় রাজনীতি করেন, একটা পদ হোল্ড করেন, তাদের কিন্তু একটা নিজস্ব জনসমর্থন গড়ে ওঠে, কোনো না কোনোভাবে গড়ে ওঠে, এবং এই জনসমর্থনকে অ্যাভয়েড করার সুযোগ নেই। এবং অতীতে আমরা দেখেছি যেখানে বিদ্রোহী প্রার্থী থাকে সেখানে মূল প্রার্থী ক্ষতিগ্রস্ত হয় কোনো না কোনোভাবে, থার্ড প্রার্থী বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। না, যদি সেই থার্ড পার্টি যদি খুব যোগ্য হয়, তাহলে হয়, অভিজ্ঞ হয় এবং জনপ্রিয় হয়, হ্যাঁ। সেক্ষেত্রে একটা অন্য দলের আমি বলছি, অন্য দলের কথাই আমি বলছি, জি জি। সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে। তা আর আপনি যেটা বলছেন যে নিজস্ব বলয় সৃষ্টি একটা চেয়ারম্যান ইলেকশনে কাজে লাগে। না, জাতীয় এমপিদেরও আছে, আপনি জানেন। দেখেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে জি। আমি ধানের শীষের প্রার্থী, ওখানে সমর্থক বলেন, কর্মী বলেন, সবাই দুর্বল থাকে মার্কার প্রতি। যখন দেখবে যে আমার মার্কা হেরে গেলে বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে না, আমার মার্কা হেরে গেলে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে না, আমার মার্কা হেরে গেলে আমার এই আসনের প্রার্থী এই আসন হারাবে, তখন তার ঐক্যবদ্ধ হয়ে যায়। তখন এখন ওই মার্কা জিতে গেলে ওই লোকের স্বপ্ন তো শেষ। না, ওই লোকের স্বপ্ন তো দেখার দায়িত্ব দলের আর আল্লাহর। দলের প্রতি তো আপনার আনুগত্য থাকতে হবে। আপনি জনপ্রিয়তা হয়েছেন দলের কারণে, দল আপনাকে স্কোপ দিয়েছে, দল আপনাকে স্পেস দিয়েছে, আপনি নেতৃত্ব প্রমাণ করতে পেরেছেন। সুতরাং দলের প্রতি আনুগত্য না থাকলেও তো কর্মীরাও আপনাকে মানবে না 2 দিন পর। স্বাভাবিক। তা আমি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি, কারণ আমিও ছাত্র জীবনে একবার বহিষ্কার হয়েছিলাম। বহিষ্কারের আগের দিন আমার পিছনে যত লোক ছিল, বহিষ্কার পরের দিন 1/4 তো আসে না, তারপরে আরও কমতে থাকে। দিস ইজ দ্য রিয়েলিটি। সুতরাং প্রতিটি আসনে জাতীয় নির্বাচনে কিন্তু একই বিষয় আসবে, যে তারেক রহমান আহ্বান করেছে, খালেদা জিয়া মৃত্যুর সজ্জায় একটা এক্সপেকটেশন করে গেছে যে দলের এই প্রার্থী দেওয়া হলো, সেখান থেকে কারা বেইমানি করছে, কারা দলের সিদ্ধান্ত মানছে না, এই বিষয়ে আমাদের দলের নেতাকর্মীরা এখন অত্যন্ত সচেতন। শুধু আমাদের না, প্রতিটি গ্রামে গ্রামে এখন রাজনীতি সচেতন হয়ে গেছে। সুতরাং তারা দলের সিদ্ধান্ত কি, দলের স্পিরিট কি, দলের চাহিদা কি, দলের প্রত্যাশা কি, এটা তারা সচেতন। এ কারণে যতই আপনি জনপ্রিয় প্রার্থী বলেন, আমি বলতে পারি এই সংসদে দেখবেন খুব 2-1 এক্সেপশন হতে পারে, স্বতন্ত্র প্রার্থী সংসদে হয়তো বা আসবে, এর বাইরে আসার কোনো সুযোগ আমি দেখছি না। আলবাজ আনাম 79টি আসন কম না, অনেক বড়, সেখানে ভোটের একটা ভাগ হবে। অ্যাডভোকেট সহজ যেটা বলেন তার মধ্যে অনেক সত্যতা রয়েছে, দলটা প্রাধান্য, কিন্তু কিছু ভোট সরে গেল নির্বাচন তো ফলাফল করে, একটা আশঙ্কা তৈরি হয় কোনো না কোনোভাবে। আপনি কিভাবে দেখছেন? এটা নির্ভর করবে কনস্টিটিউয়েন্সি অনুযায়ী, কোন কনস্টিটিউয়েন্সির অবস্থা কি। তো এখানে উনি কিন্তু আরেকটা কথা বলছেন, এটা ভালো, সেটা হলো যে তৃতীয় কোনো দল, ওরা যদি প্রার্থী শক্তিশালী হয় তাহলে সুবিধা পাবে, শক্তিশালী না হলে আসলে সুবিধা পাবে না। না, সেটা ঠিক আছে, কিন্তু মানে আপনাকে এখানে দেখেন পলিটিক্যাল পার্টিগুলোর একটা বড় দুর্বলতা আছে, সেটা হচ্ছে যে এই যে আপনি হাইব্রিড, আপনার 2 ধরনের কিন্তু আপনার বিদ্রোহী প্রার্থী আছে। জি জি। একটা হচ্ছে আপনি অন্য ওই যে জোট সঙ্গী তাদেরকে নিয়ে আসছে, তাদের একটা ব্যাপার আছে, আরেকটা হচ্ছে দলের মধ্যে অ্যাসপাইরেন্ট ক্যান্ডিডেট সিলেক্ট করা। তো বিএনপির মতো দলের মধ্যে অ্যাসপাইরেন্ট ক্যান্ডিডেট একাধিক থাকবে, এটা খুব স্বাভাবিক। তাহলে কন্ট্রোল করতে না পারা, এটা এক ধরনের শৃঙ্খলাজনিত সমস্যাও দেখতে পারেন। আরেক মানে পার্টির এক ধরনের দুর্বলতা, যে আমি 3 জন ক্যান্ডিডেটকে কন্ট্রোল করতে পারলাম না, দাঁড়ায় গেল, এটা দুর্বলতা দেখতে পারেন। আবার এটা এক ধরনের শক্তিও দেখতে পারেন, যে তার এখানে 3 জন নেতা তারা তৈরি করতে পারছে, যারা মনে করতেছে যে তার সে ভোটে জিততে পারবে, এটা কিন্তু দলের এক ধরনের অন্তর্নিহিত শক্তিও। আরেকটা হলো যে আপনার কমান্ডের প্রতি মানে আনুগত্যের অভাব আর কি, যে আপনি সেন্ট্রাল লিডার নির্দেশ মানলেন, আপনি 2 ভাবেই দেখতে পারেন। তো আমরা এটাকে ধরেন বাংলাদেশে বাস্তবতা আমরা এটা বিএনপির একটা পজিটিভ দিক হিসাবেও দেখতে পারি, যে একটা কনস্টিটিউয়েন্সিতে তিনি নেতা তৈরি করতে পারছেন, অথবা সেই ধরনের লোক বিএনপির সাথে এসেছে যারা এরকম তার সক্ষমতা আছে, যে 3 জন একই
সমান যোগ্যতা সম্পন্ন যে যেই যারা তারা ইলেকশন করতে পাস পারতেছে। করে আসতে পারে। এবং এন্ড অফ দ্য ডে ইলেকশনের পরে সেটা কিন্তু বিএনপির রাজনৈতিক দল হিসেবে খুব একটা ক্ষতি নেই। যদি তারা ইলেক্টেড হয়ে থাকে তাহলে সে তো ওই পার্টির সাথে অ্যালাইন হবে। হ্যাঁ, হ্যাঁ, সে তো এটা আপনি যদি এটা নিবে, কিন্তু তখন নিয়ে নেবে স্বতন্ত্র প্রার্থী, না, আমরা যেটা সেটা হয়। প্রত্যাশা করছি না। না প্রত্যাশা না করুক, কিন্তু এটা হয়, এটা ট্র্যাডিশন। জি। কিন্তু ঝুঁকির দিকটা হচ্ছে ওখানে যদি তার কম্পিটিটর যে অন্য রাজনৈতিক দল জি আছে জি তার যদি অবস্থান ভালো হয় তাহলে ভোটটা বিভক্ত হবে, তার জিতে আসার সম্ভাবনা আছে। এইরকম এটা কনস্টিটিউয়েন্সি ধরে দেখা যেত যে এটা কতটা এইরকম সম্ভাবনা সম্ভাবনা, আছে। তবে অবশ্যই কিছু না কিছু লস হবেই, এটা খুবই স্বাভাবিক হওয়াটাই আমি মনে স্বাভাবিক। করি, আমি বলতে পারি আমার আসনের কথা, জি, জি। বরিশাল 1 আসন, সেখানে আমাদের দলের একজন নির্বাহী কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, জি আর আমার দল একজনকে মনোনয়ন দিয়েছেন। এখন যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, গতকালকে তিনি বহিষ্কার হয়েছেন। জি তা আমরা মনে করি এর পরেও আমার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে। এখানে সমস্যাটা যেটা হবে, আমার প্রার্থী যদি বিএনপির যিনি প্রার্থী জি তিনি বিজয়ী হতেন আগে 80,000 ভোটের ব্যবধানে অথবা 1 লাখ ভোটের ব্যবধানে, এখন হয়তো বা 90,000 ভোটের ব্যবধানে হবে। পার্থক্যটা হলো এত এই। সরলীকরণ করা যাবে? আমার আসনের কথা বলছি আমি। সুতরাং এইভাবে অনেক আসনে কনস্টিটিউয়েন্সি জি, জি। হিসাবে ওই যে নির্ভর করবে। আলফাজ বরিশালে ভাই এটা যেটা বলছে, পসিবল। কনস্টিটিউয়েন্সি অনুযায়ী। হ্যাঁ, এটা যেমন আমার প্রার্থী, এই জন্য এই প্রার্থী আমার কাছে ফ্যাক্টর না আমার আসনে, আচ্ছা, সেটাই আমি বলতে চাচ্ছি। হয়তো বা 10,000 20,000 ভোট পাবে, জি, জি। হ্যাঁ, আমার তবে- প্রার্থী ঠিকই জিতবেন, হয়তো বা জি। মার্জিনটা একটু কমে যাবে এই। জি, জি। কিন্তু এখানে আমি যে জিনিসটাতে আপনাকে, যেটা পলিটিক্যাল পার্টিগুলোর দুর্বলতা, এই যে আপনি দল বিলুপ্ত করে এই খুচরা দল, বিশেষত বাম দল, যেগুলোর কোনো মানুষের কাছে যাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, এবং বামপন্থী রাজনৈতিক দলগুলোর প্রতি এদেশের মানুষের ভোটারও নাই। মারাত্মক একটা ফ্রাস্ট্রেশন আছে, এইরকম দলগুলোর জন্য বিএনপি যে আসনগুলো ছেড়ে দিয়েছে, এগুলো একটা আত্মঘাতী প্রসেস। কারণ হচ্ছে আপনি যে লোকটা 17 বছর 20 বছর ধরে আপনার দল করছে, আপনি ঢাকাতে প্রেস ক্লাবের সামনে চিল্লাপাল্লা করে তাকে আপনি একটা কনস্টিটিউয়েন্সি ছেড়ে দিলেন, তো স্বাভাবিকভাবে ওখানকার যে লোক, যে বিএনপির নেতা, তার তো ত্যাগ আছে, ত্যাগ গত আছে, 18 জেল বছরে খাটছে, জেলে গেছে, জুলুম হয়েছে, তার অসংখ্য মামলার অত্যাচার মুখোমুখি হয়েছে, হয়েছে। গুম খুনের শিকার হয়েছে। আপনি তাকে নমিনেশন না দিয়ে ঢাকায় প্রেস ক্লাবের সামনে মাইক নিয়ে চিল্লাপাল্লা করছে 7 দিন 1 সপ্তাহ, আপনি তাকে দিয়েছেন। আমি মনে করি যে এইটা বড় রাজনৈতিক দলগুলো, বিশেষত বিএনপির মতো রাজনৈতিক দলের, এগুলো থেকে বের হয়ে আসা উচিত। তারপরে দল সহ আপনি যে এই যে নিয়ে বিলুপ্ত করে গেলেন। বিলুপ্ত করে নিলেন, তার কি কন্ট্রিবিউশন এই দলের জন্য, এই মহানগরীতে কন্ট্রিবিউশন আছে তো। না, এরা কিন্তু জেল টেল খাটে নাই। না, এরা দেশের জন্য মামলা তেমন একটা হয় নাই। দেশের জন্য কন্ট্রিবিউশন তাকে ইন্ডিপেন্ডেন্টলি চলতে দেন, হ্যাঁ, জি, তাকে ইন্ডিপেন্ডেন্ট, এইটা কিন্তু স্বাভাবিকভাবে ক্ষোভের তৈরি করে। নিঃসন্দেহে। এবং এগুলো ক্ষোভ সবসময় জি। মানে আপনি অসঙ্গত বলা যাবে না, জি। সঙ্গত ক্ষোভেরও কারণ জি। আছে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রয়েছেন দৈনিক আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম। অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, তারেক রহমান বক্তব্য রেখেছেন সিলেটে, উপচে পড়া ভিড় ছিল এবং স্বাভাবিক, তার প্রথম অনুষ্ঠান, মানে আনুষ্ঠানিক নির্বাচনী সভা, এবং উনি কিছু বক্তব্য রেখেছেন। যে বক্তব্যগুলো নিয়ে একটু আলোচনা হচ্ছে ইতিমধ্যেই, বিশেষ করে সোশ্যাল মিডিয়া আলোচনা শুরু হয়েছে, মূলধারা মিডিয়াতে আলোচনা হবে। উনি একটা স্লোগান দিয়ে উনি একটা কথা বলেছেন, দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ। এই স্লোগানটা নিয়ে প্রথমে কথা উঠেছে। কারণ হলো যারা দিল্লি নয় পিন্ডি নয় বলেন, তারা কারা, তাদেরকে চিনি, যেটা বিএনপির সঙ্গে রাজনীতিতে যায় না, অনেকে এই অভিযোগ করেছেন। কি বলবেন আপনি? না, এখন দেখেন এই যে 5ই আগস্টের পরে কিন্তু এটা শার্প একটা এই ধরনের জি। স্লোগান আসছে। তখন স্লোগানটা ইয়াং জেনারেশন স্লোগান ছিল ঢাকা নাকি দিল্লি, সবাই বলছে ঢাকা। ঢাকা, জি, আর আমরাও বলি সিকিম নয় ভুটান নয় এদেশ আমার বাংলাদেশ। হ্যাঁ, এই সব স্লোগানকে আমরা ধারণ করি। জি, এবং আমাদের নেতা
বিএনপির চেয়ারপারসন চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান জি, বলেছেন সবার আগে বাংলাদেশ। হুম, তো সুতরাং আমরা ওই জাতীয়তাবাদ এই চেতনাকে ধারণ করেই আমরা রাজনীতিটা করি। জি, আমরা কোনো দেশের আধিপত্য মানতে রাজি না। তো সব দেশের সাথে বন্ধুত্ব থাকবে, পিন্ডির সাথেও বন্ধুত্ব থাকবে, দিল্লির সাথেও বন্ধুত্ব থাকবে, কিন্তু তাদের প্রভুত্ব আমরা মেনে নেব না। এটাই জি, জি। আমাদের মূল স্পিরিট। সেটাই আমাদের নেতা বলতে চেয়েছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ। আমরা বাংলাদেশি হিসেবে আমাদের পরিচয়। সুতরাং এই পরিচয় নিয়ে আমরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমাদের দেশের বাইরে কোনো প্রভু নেই, আমাদের বন্ধু রয়েছে, সেটাই উনি বলতে চেয়েছেন। এটা তো সমালোচনা না বা অন্যভাবে নেগেটিভলি ন্যারেটিভ করার কিছু নাই তো। জি। এখন একটা বিষয় উনি আরেকটা প্রসঙ্গ এনেছেন, সেটি হলো যে ৭১-এর প্রসঙ্গ এনেছেন। জামাত, তবে উনি টোটাল জামাতে প্রচুর সমালোচনা করেছেন বটে, কিন্তু কখনোই জামাত ইসলাম নাম কিন্তু নেয়নি। টোটাল বক্তব্য একবারও কিন্তু উনি নাম নেন নাই। এটা মানে ভালো একটা সৌজন্য দেখিয়েছেন বলা যায়, যেটা আমাদের এখন রাজনীতিতে ৭১-এর কথা হ্যাঁ, বললে যদি আপনি হ্যাঁ। জামাতকে টানেন তাহলে তো না, এখানে হবে কিন্তু না। একটা জামালা হয়েছে। অ্যাডভোকেট সজল, আপনি আলবদর বলবেন, রাজাকার বলবেন, ৭১ বলবেন, দেখবেন জামাতের লোকেরা মাইন্ড করে। চাঁদাবাজ, দখলদার বলবেন, বিএনপি লোকেরা মাইন্ড করে। অদ্ভুত, নাম নেন বা না নেন, এটা অদ্ভুত একটা রাজনীতির মেরুকরণ না, হয়েছে। আমি বেশি আমার মনে হচ্ছে আই ডোন্ট থিঙ্ক সো। কারণ ৭১ বললে তাদেরই গাত্র দেওয়া হবে যারা ৭১ হ্যাঁ, চায় আমি নাই। তো সেটা বললামই যে ঠিক আছে। জামাত মাইন্ড করে বসে। হ্যাঁ, না আর জি, চাঁদাবাজির কথা বলছেন, যদি চাঁদাবাজির ব্যাপারে কোনো কথা বললে তারাই মাইন্ড করবে যারা চাঁদাবাজি করে। রাইট। এটা চাঁদাবাজদেরই হবে, কিন্তু দলের কোনো হ্যাঁ। প্রতিক্রিয়া হওয়ার কথা না। জি, তা আমি সেই কারণে আপনার সাথে আমি দ্বিমত পোষণ করি যে চাঁদাবাজদের গাত্র দেওয়া হতে পারে। জি। কিন্তু আমার দল তো চাঁদাবাজি করছে না, বরঞ্চ যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ঠুনকো অভিযোগে আমরা বহিষ্কার করেছি এই ধরনের। আবার সবাইকে কিন্তু দলে নিয়ে নেওয়া হয়েছে, না, নিয়ে নেওয়া হচ্ছে একটা বড় অংশকেই। তারা অনুতপ্ত। তাদেরকে নেওয়া হয়েছে যারা একটু মোটামুটি বড় আকারের। না, যারা অনুতপ্ত হয়েছে, আমরা তো জি, প্রথম অপরাধী তাকে দলের সুদিনে জি, যখন এই ফ্যাসিস্ট মুক্ত হলো, যখন তারা উন্মুক্তভাবে বিভিন্ন দিনে নির্যাতিত হয়েছে বিভিন্ন সময়, তাদেরকে আমরা বহিষ্কার করতে কুণ্ঠাবোধ করি নাই জি, জি। অভিযোগের ভিত্তিতে। আবার নিয়ে নিয়েছে, তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তারা আর এই পথে যাবে না। জি। এটা তাদের ক্ষমতা মহত্বের লক্ষণ। আমার দল সেটাই করেছে। আলবা জানাম, আপনি নিশ্চয়ই তারেক রহমানের বক্তব্য দেখেছেন। কি বলবেন ওনার বক্তব্য সম্পর্কে? আমার দুটো দিক আছে। জি, আমি প্রথমত এটা তার বক্তব্যকে একটা ইতিবাচক হিসাবে দেখতে চাই। জি, জি। ইতিবাচক হিসাবে এই কারণে দেখতে চাই যে রাজনীতিতে রেটরিক এগুলো তো আপনি থাকবেই, কি ধরনের শব্দ প্রয়োগ করলে কার কি লাগবে এগুলো থাকবে। থাকবেই। এগুলো অতীতেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও হবে। কিন্তু উনি ডিফাইন করছেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কি। হ্যাঁ, ঠিক আছে, এই যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাটা ফিল্ডে নিয়ে আসা, হুম, এইটা এই মুহূর্তে খুব বেশি জরুরি ছিল। জি, এই প্রতিদ্বন্দ্বিতা যত থাকবে ফ্যাসিস্টরা তত বেশি চাপা পড়বে। এটা আপাত দৃষ্টিতে আমরা ভাবতে পারি যে বিএনপি আর জামাতের মধ্যে, হ্যাঁ এটা তো আপনি যখন তার প্রতিদ্বন্দ্বী আপনি তাকে তো বলবেনই, জামাতও বলবে, হুম, জামাতও বিএনপির দুর্বল জায়গায় তো কথা বলবে। এটাই আমাদের যেন এটা একটা সীমার মধ্যে থাকে, জি, জি। একটা যেন কর্মীদেরকে প্রবলভাবে উত্তেজিত করে না তোলে, এই দিকটা মাথায় থাকবে। আমি মনে করি সেটা উনি খুব পারফেক্টলি করতে পারছেন। জি। আমি মনে করি যে এটা ভালো দিক। আর আরেকটা দিক আছে, সেটা হচ্ছে জামাত এবং বিএনপির সম্পর্কটা এতদিন ছিল মিত্রতার সম্পর্ক, হুম, সেইটা প্রতিদ্বন্দ্বিতার সম্পর্কে রূপ নিয়েছে আর কি। এই ক্ষেত্রে দুটা দলের মধ্যেই কে কাকে কিভাবে তার রেটরিকগুলো ব্যবহার করবে, এগুলো একটু নতুন। মানে ধরেন আপনি যদি রাজাকার, আলবদর, ৭১-এর দোসর, এই টাইপের শব্দ, এগুলো আওয়ামী লীগের বহুল ব্যবহৃত শব্দ, এগুলো যখন বিএনপির নেতাদের মুখে আসবে তখন মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া হবে। আবার জামাতের যারা সমর্থক তারা তো একসাথে কাজ করছে, একসাথে আন্দোলন করছে, তাদের মধ্যে এক ধরনের ফ্রেন্ডলি ফিলিংসও আছে। হুম, এই আঘাতটা তাদের কাছে অনেক বেশি লাগে, মানে বিটার অনেক, যেটা আওয়ামী লীগ বললে যতখানি না লাগবে বিএনপির মুখে এটা শুনতে তাদের বেশি কষ্টটা লাগবে। বাড়বে। আবার উল্টাটাও হবে, বিএনপিকে যখন তারা আঘাত করবে বিএনপির লোকজনের, যে তাদের কাছে এইটা ধীরে ধীরে সহনীয় পর্যায়ে আসবে। এবং এটা আমি মনে করি যে ওই দিকটাই খেয়াল রাখতে হবে যে কর্মীদের মধ্যে যেন এটা সংঘাতের পর্যায়ে না যায়। কারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা না থাকলে পোলারাইজেশনটা হবে না, জি, জি। মানুষের মধ্যে রাজনৈতিক যে শূন্যতা ছিল এটা দ্রুত পূরণ হবে এগুলোর মধ্য দিয়ে। এগুলো সব নেতিবাচক জিনিস না, জি। এগুলো রাজনীতির জন্য জরুরি। অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, একটা জিনিস বলা হয়ে থাকে যে আমরা এই অনুষ্ঠানে অনেকবার আলোচনা করেছি যে এজেন্ডা সেটিং বলে একটা কথা আছে যোগাযোগ মাধ্যমে।
অনেকবার, বেশ কয়েকবার এই অনুষ্ঠানে আমরা এই বিষয়টা নিয়ে কথা উঠেছি। সেটা হলো যে আপনারা যখন বক্তব্য রাখেন বা আপনার নেতারা যখন বক্তব্য রাখেন, তৃণমূল পর্যায়ে হোক বা কেন্দ্রীয় পর্যায়ে হোক, আপনারা নিজেরা কি করবেন সেই ব্যাপারে কম বলেন, কিন্তু প্রতিপক্ষের সমালোচনাটা আপনারা বেশি করেন। যার জন্য হয়েছে কি, কেউ কেউ মানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এতে প্রতিপক্ষ প্রিভিলেজ পেয়ে যায়। আপনি 10 মিনিট বক্তব্য রাখলেন, এরপর 8 মিনিট জামাতের বিরুদ্ধে বলেন, 2 মিনিট আপনি কি করতে চান সেটা, কিন্তু সেখানে জামাতি আলোচনা রয়ে গেল। এই প্রবণতা থেকে আপনারা বেরিয়ে আসছেন না কেন? না, বেরিয়ে আসছি, আস্তে আস্তে বের হয়ে আসছে। আর এটাও কিন্তু ওই যে আলফাজ ভাই যেটা বলেছে যে এক পক্ষ আর এক পক্ষকে সৌহার্দ্যপূর্ণ ভাষায় আক্রমণ করবে, এটাও একটা নির্বাচনের সৌন্দর্য, রাজনীতিরও সৌন্দর্য। একে অপরকে আমরা সহনীয় ভাষায় সমালোচনা করব পজিটিভলি, এটা পজিটিভলি নেওয়া উচিত। আর আসলে এই 5ই আগস্টের আগ পর্যন্ত রাজনীতি যে ধারাটা ছিল, এখন 5ই আগস্টের পরে তো এরকম রিভার্স হয়ে গেছে। দেখেন কত বছর আমাদের জনসাধারণ ভোট দিতে পারে না, ভোট কেন্দ্রে যেতে পারে না, নির্বাচন শব্দ থেকে তারা দূরে ছিল। এখন একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আমূল পরিবর্তন হয়েছে নির্বাচনী প্রচারণায়, কৌশলে, প্রার্থী নির্বাচনে, প্রত্যেকটা স্টেপে আস্তে আস্তে গ্লোবাল এই চেঞ্জ হচ্ছে। মানুষ সব ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হচ্ছে, আগে তো এগুলো ছিল না। আস্তে আস্তে প্রার্থীদেরও তো আরো একটু সময় দিতে হবে আপনার, যে আরো একটু মডার্নাইজ করার জন্য বা আরো। আমাদের একজন আলোচক একবার এসে বলেছিলেন যে আসলে আওয়ামী নফসানিয়াত সব জায়গায় ঢুকে পড়েছে, ওইখান থেকে বেরোতে পারছে না। না, সময় লাগবে। তখন জামাত বা বিএনপি আর কি আওয়ামী লীগের শত্রু জ্ঞানে রাজনীতি করতেন। আমি সেটাই বলছি, একটু সময় লাগবে। আবার দেখবেন যে এই নির্বাচন ভালোভাবে পার হয়ে গেলে পরবর্তী যে নির্বাচন দেখবেন শান্তিপূর্ণ একটা পরিবেশ, যেটা বাংলাদেশের জনগণ প্রত্যাশা করছে, সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হবে। তা আমার মনে হয় এখন 60% এটা উত্তরণের জন্য একটা সময় তো দিতে হবে, ট্রানজিট পিরিয়ড। তো আরেকটা বিষয় অ্যাডভোকেট সজল, সেটি হলো যে সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়া এখন খুব বেশি প্রভাবশালী হয়ে গেছে। আসলে যারা মূলধারার মিডিয়া ঠিকমতো হচ্ছে না, মূলধারার মিডিয়া মানে বোঝা যায় এই পত্রিকা কার পক্ষে লিখবে, এই পত্রিকা কার বিপক্ষে লিখবে, মানুষ বুঝে ফেলছেন। সোশ্যাল মিডিয়াতে প্রভাবটা এত বেশি, কেউ কেউ বলছেন, এমনকি আপনাদের একটা অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আপনাদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা আপনাদের প্রতিপক্ষের চেয়ে সোশ্যাল মিডিয়া পিছিয়ে রয়েছেন। না, এটা আমি অস্বীকারও করছি না বা স্বীকারও করছি না। তবে বাস্তবতা হলো সোশ্যাল মিডিয়া একটা স্ট্রং মিডিয়া, এখন খুবই স্ট্রং। আবার এখানে মানে মিথ্যা সংবাদের প্রচারিত হচ্ছে, গোয়েবলসের কায়দায় অনেক হচ্ছে। আবার এখন এমন একটা পর্যায়ে অনেক সময় হয়ে যায়, মানে পাবলিক ফিক্স হয়ে যায় যে কোনটা সত্য কোনটা মিথ্যা, আদৌ এটা সত্য কিনা এটা আদৌ মিথ্যা, এই ধরনের পরে ফোন করে কনফার্ম করতে হয়, বা পত্রিকা থেকে বিজ্ঞাপন দিয়ে বলতে হয় যে এটা আমাদের না। এটা সত্যি যে আমাদের মধ্যে এই প্রবণতা একটু কম। কারণ হলো আমরা বিভিন্ন দিনের রাজপথে আন্দোলন করেছি গত 17 বছর। আর ওই সময় একটি সংগঠন গুপ্তভাবে নিজেদের লুকিয়ে এই কাজে করেছে। সুতরাং তাদের তো অভিজ্ঞতাটাকে আমার স্যালুট করতে হয় যে তাদের এই অভিজ্ঞতাটা আছে। আর আমরা ছিলাম রাজপথে, পালিয়ে বেরিয়েছি, ফোন ব্যবহার করতে পারতাম না, ফোনে ট্র্যাকিং করে আমাদের অ্যারেস্ট করতো। সেক্ষেত্রে আমরা 17 বছর এই বস্তিতে ঘুমাইছি, ধান খেতে ঘুমাইছে আমার ছেলেরা, লঞ্চে ঘুমাইছে, স্টিমারে ঘুমাইছে, এখানে ঘুমাইছে, ওখানে ঘুমাইছে, পরিত্যক্ত বাড়িতে ঘুমিয়েছে। তা ফোন তো ব্যবহার করতে পারে না। এই বছর 17টা বছর একটা গুপ্ত সংগঠনের সমস্ত নেতাকর্মীরা দিনে জয় বাংলা স্লোগান দিয়েছে রাত 2টার পরে। গুপ্তদের নেতারা তো অ্যারেস্ট হয়েছে। না, অ্যারেস্ট হয়েছে পার্সেন্টেজ দেখেন কত পার্সেন্ট। সব নেতাতে সমস্ত নির্যাতিত তো আমাদের দলের নেতাকর্মীরা, ম্যাক্সিমাম 80%। আমার দলের গুম বেশি, আমার দলের অপহরণ বেশি, আমার দলের পঙ্গু লোক বেশি, আমার দলের মামলা সংখ্যা বেশি, সবই তো আমরা হয়েছি। সুতরাং সে কারণে আমি আপনি বলতে পারেন যে আমরা এই বিষয়ে একটু পিছিয়ে আছি। সুতরাং অনুকূল পরিবেশ পেলে ইনশাল্লাহ আমরাও অনেকের চেয়ে বেশি করতে পারবো, এটা আমি আশা। আলবাসানাম কি বলবেন এই সোশ্যাল মিডিয়ার বিষয়টা? না, এটা সোশ্যাল মিডিয়া শুধু না, এখানে আসলে যেটা হচ্ছে যে পলিটিক্সটা পজিটিভ পলিটিক্সে যেতে হবে। জি, বিএনপির এখানে দুর্বলতা দেখেন, এইবার কিন্তু আপনি দেখবেন যে অনেক রকম প্রতিশ্রুতি দিতে হচ্ছে, শুধু প্রতিশ্রুতি দিলে হচ্ছে না, সেগুলোর ব্যাখ্যাও দিতে হচ্ছে। আপনি বললেন এটা করব, কিভাবে করবেন, মানুষ কিন্তু এটাও জানতে চাচ্ছে। এগুলো সোশ্যাল মিডিয়ার কারণে। এবং এই প্রথম যেমন ধরেন জামাত ইসলামী সেদিন পলিসি পেপারস দিয়েছে, তো এটা হয়তো বিএনপিও দেবে বা আগামীতে দেবে। কিন্তু বিএনপির একটা বড় দুর্বলতা হলো যে দেখেন, এই পলিসি পেপারগুলো দেখছি আমি, তাদের ওয়েবসাইটে এগুলো আছে, ফেসবুক পেজে দিয়েছে আর কি। সেখানে খুব কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করা হয়েছে। দেখেন তাদের যে আইটি বিষয়ে বা এই যে যিনি পেপারস তৈরি করছেন তিনি ইন্টেলের একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ,
এবং আরও যাদের প্রোফাইল আমি দেখছি যে দেশের বাইরে বিগ প্রোফাইল। হ্যাঁ, তো বিএনপিতে এর চেয়েও বিগ প্রোফাইলের লোক আছে, আমি জানি, আমার পরিচিত আছে জি যারা বিএনপিকে সাপোর্ট করে, ওই প্রোফাইলের চেয়েও হাই প্রোফাইলের লোকও আছে বা ওই রকম লোকও আছে। কিন্তু বিএনপির দুর্বলতা দেখেন, বিএনপি তার আইটি বিষয়ক সম্পাদক বানিয়েছে একজন ভূগোলের প্রফেসরকে, টিচারকে। এই যে দুর্বলতা, আপনি ধরেন যারা সিলিকন ভ্যালিতে কাজ করে বাঙালি বাংলাদেশি, তারা কি বিএনপির কেন্দ্র পর্যন্ত অ্যাক্সেস আছে, সহজে অ্যাক্সেস পায়? আমার মনে হয় এখানে কিছু জটিলতা আছে। ফলে বিএনপি বারবার বলতেছে যে আমরা মেরিটোক্রেসির ভিত্তিতে ইয়া করবো, যেটা জামাতও বলছে, কিন্তু সেই মেধাগুলাকে তার লোকের অভাব নাই, কিন্তু এক জায়গায় আনতে পারছে না। আমার মনে হচ্ছে যে এখানে একটা বিএনপির দুর্বলতা। এই যে ভূগোল বিভাগের অধ্যাপককে আপনাকে আইটি সেলের দায়িত্ব দিতে হচ্ছে কেন? ওই দায়িত্ব নেওয়ার মতো কি লোক নাই বিএনপিতে? আমি অন্তত আমার পরিচিত আছে। হ্যাঁ, তো এইখানে আমার মনে হচ্ছে যে বিএনপির কিছু কোঅর্ডিনেশনের সমস্যা আছে। এগুলোর রিফ্লেকশনগুলো আপনি যে সোশ্যাল মিডিয়ায় বলেন বা ইয়াতে বলেন, এগুলো হচ্ছে তার রিফ্লেকশন। এখানে লোকের অভাবও নাই বা তাদের প্রতি জনসমর্থনেরও হয়তো অভাব নাই, কিন্তু অভাবটা হচ্ছে যে এক কোঅর্ডিনেশনের, সমন্বয়ের অভাব আছে। এই কারণে এই সমস্যাটা আমরা আলহাজ ভাই যেটা বলছে এটা আমার মনে হয় 3-4 বছর আগের কথা বলছে না, একদম সাম্প্রতিক কথা বলছি, তাই তো? আমি বলছি সাম্প্রতিক সময়ে আইটি বিশেষজ্ঞ হলে প্রধান হতে হবে এমন কোনো বিষয় না। উনি কাদেরকে নিয়ে সমন্বয় করবে, যিনি হয়েছেন, সেটা হলো বিষয়। না, উনি তো কাজটা বুঝতে হবে। ওনার মেশিনারিস্টে কারা আছেন, না, এখন আমি যদি কাজ না বুঝি আমি কিভাবে কাজ করব? না, আপনাকে প্রধান করা হয়েছে শুধু সমন্বয় করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য। কিন্তু আমি তো সমন্বয় করতে পারবো না, ওখানে যারা, যেহেতু আমি এটা বুঝি না। ওখানে যারা এক্সপার্ট আছেন তাদেরকে সমন্বয় করা, এটা তো রাজনৈতিক দল, এটা তো কর্পোরেট হাউস না, তো এটা তো রাজনৈতিক দল। বিভিন্ন ইকুয়েশন হিসাব করেও তো আমার সমন্বয় করতে হবে। কর্পোরেট হাউস হলে হ্যাঁ আপনার উপরে এমডি বসাই দিলাম, ডিএমডি বসাই দিলাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আর সেকেন্ড থিং হলো উনি যেটা বললেন জামাত, ওইটা কি দিয়েছেন বললেন, পলিসি দিয়েছেন। আমরা তো আর জামাতকে অনুসরণ করবো না, আমরা আমাদের মতো করে, আমাদের পলিসি রয়েছে। এবং আমার নেতা কিন্তু 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেই বলেছে যে আই হ্যাভ এ প্ল্যান। তো সেটা ওয়েট করেন। এখন জামাত ওইটা করেছে, দেখেই আমাদের এটা করতে হবে, এটা তো বিষয় না। আপনাদের মিডিয়ার অবস্থা, মিডিয়া সেলটা যেগুলো স্ট্রং হচ্ছে, আমি তো বলছি যে ডে বাই ডে স্ট্রং হচ্ছে। অ্যাডভোকেট সজল, আপনাদের মিডিয়া সেল হয়েছে এবং সেখানে যারা কেউ মিডিয়ার লোক না। আবার একটা সমালোচনা হয় আপনাদের ব্যাপারে, সেটা হলো যে আপনারা যে বিভিন্ন আসনে, 2টো আসনে ঢাকাতে আপনারা মিডিয়া সেল করেছেন এবং সেখানে মেজরিটি কোনো সাংবাদিক না। অদ্ভুত ব্যাপার। না, তারা সমন্বয় করবে, তারা মিডিয়ার লোকই না, কিভাবে করবে? মিডিয়ার সাথে তারা সমন্বয় করবে, তাদের একজন সমন্বয়ক হিসেবে দেওয়া কেউ হয়েছে। সমালোচনা করে বলেছেন নতুন পকেট খোলা হয়েছে, দোকান খোলা হয়েছে। না, এটা রাজনৈতিক দল, আপনি ভালো জানেন আমার চেয়ে। না, রাজনৈতিক দলে অনেক কিছুই হয়। এখন একটা আসলে ফ্যাশন হয়ে গেছে যে বিএনপি কোনো একটা কিছু করলে এটা সমালোচনা করতে হবে, কিন্তু কেউ কিন্তু পরামর্শ দিচ্ছে না। না, এখানে পরামর্শের একটা সেটা হলো সাংবাদিকদের নেক, যারা জেনুইন সাংবাদিক। শুনেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং দলের সাথে সম্পৃক্ত, এবং আমি জানি আপনার মিডিয়ার লোকদের সাথে আপনার ঘনিষ্ঠতা আছে, সম্পৃক্ত থাকার, আপনি ভালো জানেন আরো। সম্পৃক্ত থাকার কারণে আমি বলতে পারি যে যারা বিভিন্ন সময় সমালোচনা করেছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাও একদম ব্যর্থ হয়েছে। সুতরাং দল কি করবে? তাহলে তো সমস্যা। দল কি করবে বলেন? দল তো কাজটা চালিয়ে নিতে হবে। এই জন্য এখন যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যারা 24 ঘন্টা কাজ করতে পারবে, রাউন্ড দ্য ক্লক কাজ করতে পারবে, তারা মিডিয়ার সাথে সমন্বয় করবে। এখন আমার উপরে রয়েছেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান, তার একার পক্ষ তো সমস্ত অর্গান করা সম্ভব না। ঠিক আছে, এগুলো সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস একটি আধুনিক দলে ইনশাল্লাহ বিএনপি পরিণত হবে। আলবাস আনাম, আজকে জাতীয় নাগরিক পার্টিও নির্বাচনী প্রচারণা শুরু করেছে, আমি শুরুতে বলছিলাম। এবং সেখানে তারা মূলত ঢাকার যে 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, খুব বহুল আলোচিত মুখ, ওনার এলাকাতে তারা একটা মিছিলও বের করেছিলেন এবং সেখানে কিছু বক্তব্য রেখেছেন। এবং উনি বলছেন যে এটাকে নাম দিয়েছে মার্চ ফর জাস্টিস, এরকম একটা ব্যাপার। এবং সেখানে নাহিদ ইসলাম আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামীতে 10 দলীয় জোট ঐক্য যেটা করা হয়েছে তারা ক্ষমতা আসবে। এবং উনি বলছেন আমাদের সংসদে পাঠান এবং সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থান সংস্কার ও সার্বভৌমত্বের কথা তারা বলবে। আপনার কাছে আমার প্রশ্ন যে এই জোটে আসার পরে তাদের কিছু লোক তো চলে গিয়েছে এবং জোটে আসার পরে তারা যে প্রার্থী হয়েছে এবং তারা কিছুটা উদ্দীপ্ত,
কিন্তু কোনো কোনো জায়গায় এই সংবাদও পাচ্ছি তাদের টাকা পয়সা নেই। আগে আগে শোনা গিয়েছিল যে জামাত ইসলাম তাদের টাকা দিবে। আমরা এটাও জানি কিছু কিছু প্রার্থী আমাদের সাথে কথা বলে যে জামাত তাদের টাকা পয়সা আপাতত দিচ্ছে না এখন পর্যন্ত। সব মিলে তাদের অবস্থাটা কেমন আর কি নির্বাচনে? না দেখেন, তারা তো এটা নতুন রাজনৈতিক দল, একেবারে রাজনীতিতে অভিজ্ঞতা খুবই ম্যাটার করে। বিশেষ করে নির্বাচন তো এগুলো তো স্কুল কলেজ বা ছাত্র সংসদ নির্বাচন না, এখানে বহু ধরনের ফ্যাক্টর কাজ করে, বহু বয়সের লোক, বহু স্বার্থের দ্বন্দ্ব আছে, ফলে তাদেরকে কিছু ডিফিকাল্টিস ফেস করতে হবে। আর যেটা বলছেন যে আরেকটা রাজনৈতিক দলের জন্য টাকা দিবে কেন, প্রথম কথা হলো যে জামাতের যে পার্টি সিস্টেম, যতটুকু আমার জানার, সেখানে এইভাবে ক্যাশ ফ্লো করার কোনো সুযোগ নেই। তারা যেটা করতে পারে যে তাদের ম্যান পাওয়ারকে এনসিপির জন্য কাজে লাগাতে পারে। টাকা খরচ করলে তারা থ্রু পার্টির চেইনের মধ্যে তারা যাবে। হ্যাঁ, এটা পার্টির বাইরে এটা জামাতের প্র্যাকটিসের মধ্যে আমি যতটুকু, কারণ হলো বিএনপির সাথে যখন জামাত জোটবদ্ধভাবে নির্বাচন করছে তখন বিএনপির একজন এমপির সঙ্গে আমি কথা বলছিলাম, তো উনি বলছে যে উনি নির্বাচনের খরচ বাবদ জামাতকে এরকম 68 বা 69,000 টাকা দিয়ে, মানে 70,000 টাকার মতো দিয়েছিল, 68,000 টাকা খরচ হয়েছে, 2,000 টাকা তাকে ফেরত দিয়ে গেছে, এবং তারা ওই মানি রিসিট যেগুলো দেওয়া সম্ভব দিচ্ছে। অর্থাৎ তারা ফাইন্যান্সিয়ালি যথেষ্ট ট্রান্সপারেন্ট। এটা তাদের গর্বের বিষয় না, তার পার্টি সিস্টেম তাদেরকে ওইভাবে তৈরি করছে আর কি। তো সেই দিক দিয়ে এনসিপিকে জামাত এই ফাইন্যান্স করতে পারবে না, এটা পার্টি সিস্টেম তাদেরকে অ্যালাউ করবে না। হ্যাঁ, জামাতের ম্যান পাওয়ার বা ওই ম্যান পাওয়ারের খরচ সেটা করতে পারে। আমরা একটু জানলাম আর কি, তো না বিহাইন্ড দি স্ক্রিন কি আলাপ হচ্ছে সেটা তো আমরা জানি না। আমার সবাই জানা যে পাইপলাইনে হবে এমন তো বিষয় না, হ্যাঁ না নগদ তো কিছু বিষয় আছে। হ্যাঁ, আমার জানা মতো, আমি এনসিপির সঙ্গে কথা বলছি বা এটা টাকার, এখন টাকা যদি পিছনে তাদেরকে পার্টি অফিসে এসে তোমার দিলাম 10 লাখ টাকা, অন্য একজন ব্যবসায়ী এসে দিল, হ্যাঁ জামাতের কোনো নেতা বলে দিল যে ভাই ওর ইলেকশনে আপনি কন্ট্রিবিউট করেন, এটা খুব বড় কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিনা, তাদের ছাত্রদের এত বড় আমি শেষ করব, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। অ্যাডভোকেট সজলের কাছে একটা মানে আমার একটা প্রশ্ন, সেটি হলো যে আপনাদের অনেক নেতাই শুরুতে বলছিলেন 5 আগস্টের পরে যখন নির্বাচনী মোটামুটি কথাবার্তা শুরু হলো, সবাই বলছে যে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নাই, কেউ বলছিলেন আমরা তো 250 আসন এমনিতেই পাবো, এরকম কথাবার্তা বলছিল। আপনি কি আমাদের একটু বলবেন হঠাৎ করে নির্বাচন কেন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলো? না আমরা দেখেন এইটা কে কি বললো, আমি একটা কথা বললাম, আবার আমার স্ট্যান্ডিং কমিটি একজন সদস্য, আপনাদের মূল নেতা তারেক রহমান সাহেব কিন্তু শুরু থেকে বলছিলেন, রাইট, আমি সেটাই সেই প্রসঙ্গে যাচ্ছি, উনি কিন্তু ঠিক মতো বলছিলেন, উনি একাধিকবারই বলেছেন যে আপনারা যত সহজ নির্বাচন ভাবছেন, সহজ নির্বাচন বাংলাদেশে হবে না, অত্যন্ত কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশের ইতিহাসের নির্বাচন হবে এটা, উনি কিন্তু বারবার প্রথম থেকে বলেছেন। দ্যাট ইজ আওয়ার স্পিরিট, আমার ওইটাই হলো আমার বক্তব্য। কিন্তু আপনাদের দেশে থাকা নেতারা কিন্তু সেটা বলছে না সাময়িক হাততালি পাওয়ার জন্য, সাময়িক হাততালি পাওয়ার জন্য, কর্মীরা উজ্জীবিত করার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের কৌশল থাকে, সেইভাবে কর্মীদের উজ্জীবিত করে রেখেছে। কিন্তু মূল কথা আমার নেতা বলে দিয়েছেন যে এই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক, এবং যতটা সহজ আপনারা ভেবেছেন ততটাই কঠিন হবে, এই ধরনের বক্তব্য উনি একাধিকবার বলেছে। সুতরাং আমরা ওইটাই ভাবি যে নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং একসাথে আবার উৎসবমুখরও হবে, এবং বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ ভোট দিয়ে ভোট প্রদান করতে পারবে, তাদের মতামত প্রদান করতে পারবে। আমরা অ্যাডভোকেট সজলের ইতিবাচক মনোভাবকে স্বাগত জানাই। অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল এবং আলফা সানাম, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।